হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা ওয়ার্ড টু তে ওয়াইআরএফ যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করছে সেই স্ট্র্যাটেজিটা নিয়ে কথা বলবো। ওয়ার্ড টু এর স্ট্র্যাটেজিটা যেটা দেখে বুঝতে পারছি যে ভাই প্রথম 3 দিনে আমাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কালেকশন করে নিতে হবে। তাই জন্য যত পারো শোজ তুমি নিয়ে নাও। আইম্যাক্স স্ক্রিন বুক করা থেকে শুরু করে বা তেলেগু স্টেটসে যে রিলিজ করছে নাগাবংশী মানে সিতারা এন্টারটেনমেন্ট, তারা রিলিজ করছে ওখানে। তারা রাইটস কিনে নিয়েছে প্রচুর টাকায়, আপনারা প্রত্যেকেই জানেন 80 কোটি টাকায় কেনা হয়েছে রাইটস। তো এবার তারাও কি করছে, রাত্রির 1টা থেকে শো লাগাচ্ছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শোজ নিয়ে নিচ্ছে। আর হিন্দি বেল্টে আপনারা জানেন ওয়াইআরএফ এর একটা ক্ল থাকে নো শো শেয়ারিং বলে। তো সেটা সিঙ্গেল স্ক্রিন যদি কোনো সিঙ্গেল স্ক্রিন ওয়ার্ড টু লাগায় তাহলে সব শো ওয়ার্ড টু কে দিতে হবে। তো এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। মাল্টিপ্লেক্স প্রচুর প্রচুর শোজ পাবে ছবিটা। তো হিন্দি বেল্টে অন্য ছবিকে রিলিজ করতেই দেবে না, মানে পরিষ্কার কথা হচ্ছে এটাই যে অন্য কোনো ছবিকে আমি রিলিজ করতেই দেবো না, আমারই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম শোজ থাকবে। এবার এই স্ট্র্যাটেজিটা কেন অ্যাপ্লাই করে দেখুন, ঠিক ভুলে যায় না। বিজনেসে যে কোনো জিনিস এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ এন্ড ওয়ার যেরকম বলে, সেরকম বিজনেসেও প্রত্যেকটা জিনিস ফেয়ার। ওয়াইআরএফ যদি অ্যাপ্লাই করছে তাদের পাওয়ার আছে, তারা পাওয়ারটাকে অ্যাপ্লাই করছে, কিছু বলার নেই আপনার। আপনি বলে কিছু হবে না। এই জিনিস বলিউডের অন্য স্টাররাও অনেক ফেস করেছে। অজয় দেবগন আপনার মনে আছে নিশ্চয়ই, সান অফ সর্দার ভার্সেস যখন জব তাকে যা ক্ল্যাশ হয়েছিল তখন ও কেস করে দিয়েছিল যে আনফেয়ার স্ট্র্যাটেজি ওয়াইআরএফ ইউজ করছে যাতে ম্যাক্সিমাম শোজ পায়, শোজ ব্লক করছে। তো সেই নিয়ে ঝামেলা হচ্ছে। তো বড় বড় স্টাররা ওয়াইআরএফ এর সাথে ছবি রিলিজ করলে এই প্রবলেমটা হয়ে থাকে তাদের। তো তারা এই স্ট্র্যাটেজিটা করে আসছে, বহুদিন ধরে করছে, এখনো করছে, ফিউচারেও করবে। এবার এই স্ট্র্যাটেজিটা কেন অ্যাপ্লাই করা হয়, আমরা একটু পিছনে চলে যাবো হলিউডে। হলিউড থেকেই তো বলিউডের সব ফরম্যাট এসছে, যে ওয়াইআরএফ এর সব ছবি হলিউড দেখে দেখেই হয়। তো এই স্ট্র্যাটেজিটাও হলিউড থেকেই দেখে শেখা এদের। তো কি হয়েছে, হলিউডে আমরা চলে যাচ্ছি 70s-এ। আপনারা মানে শুনলে অবাক হয়ে যাবেন যে স্টার ওয়ার্স পৃথিবীর একটা বিশাল বড় ফ্র্যাঞ্চাইজ। আজকে স্টার ওয়ার্স এর বিশাল বড় ফ্র্যাঞ্চাইজ, তার উপর সিরিজ হচ্ছে, সিনেমা হচ্ছে, বিশাল বড় অনেক পার্টস রয়েছে, বিশাল একটা ফ্র্যাঞ্চাইজ, কোটি কোটি ডলারের। এই স্টার ওয়ার্স যখন প্রথম জর্জ লুকাস বানিয়েছিল 1977-এ ফার্স্ট পার্ট, সেটা কত হলে রিলিজ করেছিল জানেন? প্রথম দিনে 32টা হলে। কারণ ওটা একটা ইউনাইটেড স্টেটস এর একটা স্টেটে রিলিজ করেছিল। এবং তখন যেহেতু ডিজিটাল আসেনি, ফিল্ম প্রিন্টে ছিল, এটা প্র্যাকটিক্যালি পসিবলই ছিল না যে একসাথে আপনি পুরো ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ করছেন। তো তখন সিস্টেমটা কি ছিল, সিনেমা দেখার সিস্টেমটা কি ছিল, যে আপনি সিলেক্টেড কিছু হলসে রিলিজ করলেন, সেখানে লোকে দেখলো, কথাবার্তা হলো, মিডিয়া লিখলো, লোকে কথা বললো, একটা ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলো। তারপরে ওই ছবিটা ধরুন ফর এক্সাম্পল নিউ ইয়র্কে রিলিজ হয়েছে, নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে গেল, সেখান থেকে লস অ্যাঞ্জেলেসে গেল, এইভাবে ট্রাভেল করতে থাকতো। তো সেইখান থেকে এবার ধীরে ধীরে ইউনাইটেড স্টেটসে পুরো ছড়িয়ে পড়লো। তারপরে সেখান থেকে এবার ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ, ইউরোপে রিলিজ হতে শুরু করলো, ইন্ডিয়াতে রিলিজ হতে শুরু করলো। ওই জন্য আপনারা আপনাদের বাড়িতে যদি কেউ সিনিয়র লোকজন থাকে যারা হলে গিয়ে সিনেমা দেখেছে একটা টাইমে, হলিউডের সিনেমা টিনেমা, দেখবেন এই গডফাদার ইন্ডিয়াতে 1-1.5 বছর পরে রিলিজ করেছে। যে সময় ইউএসএ তে রিলিজ করেছে তার 1-1.5 বছর পরে রিলিজ করেছে, বিকজ আগে ওখানে ট্রাভেল করেছে বিভিন্ন জায়গাতে। প্রথমে ধরুন গডফাদার একটা স্টেটে রিলিজ করেছে, সেখানে প্রচন্ড ভালো ওয়ার্ড অফ মাউথ রিভিউজ ইত্যাদি পেয়েছে। বা একটা স্টেটটা আমি এক্সাম্পল হিসেবে বলছি, অনেক সময় হতে পারে কি দুটো স্টেটে, ইউনাইটেড স্টেটসে তো প্রায় 50-এর উপর স্টেটস, তো সেখানে ধরুন দুটো স্টেটসে বা 3টে স্টেটসে প্রথমে রিলিজ করলো, সেখানে ওই ওয়ার্ড অফ মাউথ জেনারেট হলো, তারপরে ধীরে ধীরে ট্রাভেল করলো, তারপরে ইন্ডিয়ার মানে ইউএস এর বাইরে ট্রাভেল করলো, এইভাবে ধীরে ধীরে স্প্রেড করতো। তো ওয়ার্ড অফ মাউথটা ছিল হচ্ছে প্রাইমারি, যে ওয়ার্ড অফ মাউথ এবং মিডিয়া সেটাকে কি রিভিউজ দিচ্ছে, কি দিচ্ছে, সেটার বেসিসে কতটা হাইপ বিল্ড হচ্ছে, এবং সেখান থেকে ধীরে ধীরে ট্রাভেল করতো। এবং এই যে টাকাটা আসতো ওভার আ পিরিয়ড, মানে একটা স্প্যান অফ টাইমে আসতো, যে 2 বছর ধরে ধীরে 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 ওই টাকাটা রিকভার করছে। হলিউডের সিনেমা তখনও মার্কেট বড় ছিল, বিজনেসও প্রচুর করতো, কিন্তু ওভার আ স্প্যান অফ টাইম সেটা আসতো। এবার এই জিনিসটা হিন্দি ছবির ক্ষেত্রেও ছিল। এই যে বলা হয় যে শোলে প্রথমে ফ্লপ করে গেছিল, প্রথম সপ্তাহে চলেনি, সেটা যে যে টেরিটরিতে রিলিজ করেছিল, তারপরে গ্র্যাজুয়ালি টেরিটরিজ বাড়তে থাকতো। প্রথম দিনকে সব জায়গাতে রিলিজ করতো না, কিছু পার্টিকুলার টেরিটরিজে রিলিজ করতো, সেখান থেকে তারপরে পরে আবার রিলিজ করতো। ইভেন এই জিনিসটা, এই প্র্যাকটিসটা কিন্তু ধরে নিন চাঁদের পাহাড় 2013 সালে বেরিয়েছে। তো চাঁদের পাহাড় কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গলে কিছু কিছু জায়গাতে ধরুন জানুয়ারি মাসে এসছে, ফেব্রুয়ারি মাসে এসছে, পরে এসছে, ঠিক আছে, এরকম জিনিসও হয়েছে কিন্তু। তো সেই জিনিসও তখনও অব্দি হতো, খুবই ওয়ার্ড অফ মাউথে গ্রো করবে, আরো বেশি বেশি জায়গায় পৌঁছে যাবে, বিজনেস ততক্ষণে বাড়বে, এ হবে, এরকম ভাবেই আর কি জিনিসটা হতো। এবার যখন থেকে হলিউডে ইন্ডিভিজুয়াল প্রডিউসার তারা সরে যেতে শুরু করলো, এবং জিনিসটা যে ফিন্যান্সটা আসতে শুরু করলো, সেটা যখনই একটা স্টুডিও, একটা পুরো কর্পোরেটের দিক থেকে আসছে। এবার কর্পোরেট প্রথম কথা হচ্ছে এতটা টাইম জুড়ে যে টাকাটা ফেরত আসছে, ধীরে 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 ফেরত আসছে ওভার স্প্যান অফ টাইম, এটা তাদের কখনোই ইনভেস্টমেন্টটা সাকসেসফুল নয়। তারা চায় যে ভাই আমি যে টাকাটা লাগিয়েছি, আমি টাকাটা তাড়াতাড়ি তুলবো, ঝাপাঝাপ তুলবো, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে যে ওয়ার্ড অফ মাউথটা গ্র্যাজুয়ালি স্প্রেড করছে। জাস্ট ভাবুন যে ওভার স্প্যান অফ টাইম তো স্প্রেড করছে। এবার যদি আপনার ছবিটা খারাপ হয়, তাহলে ওই ওয়ার্ড অফ মাউথটা নেগেটিভটাও স্প্রেড করে যাবে। তখন আপনি
একটা স্টেট থেকে পরের স্টেটে রিলিজ করতে পারবেন না, বা যখন যাবে তখন ফ্লপ করবে আলটিমেটলি। এই জিনিসটা তো হবে। ওয়ার্ড অফ মাউথের জন্য পজিটিভ দিক আছে যে গ্রো করতে পারে, আবার যদি ছবি খারাপ হয় তখন ডিটোরিয়েটও করে যেতে পারে, যত বড়ই ছবি হোক। তো তাই জন্য বড় ছবি যত ওয়ার্ড অফ মাউথ জিনিসটাকে মারতে হবে। বেসিক্যালি কর্পোরেটের ধান্দা হচ্ছে যে আমি ওয়ার্ড অফ মাউথ জিনিসটাকে মেরে দেবো। আমি প্রথম দিনকেই ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রেশার দিয়ে শোজ নামাবো, আমি যাতে এই যে এখন দেখবেন 3 দিনের খেলা হয়ে গেছে, যে 3 দিনে কত বক্স অফিস করলো, ঠিক আছে, বা এখন তো হয়ে গেছে একদিনে ডে 1 ওপেনিং কত নিল, এখন এটা হয়ে গেছে। আগে ছিল 1 সপ্তাহ যখন আমরা একটু ছোট ছিলাম, আর তার আগে ছিল যে একটা লম্বা স্প্যান। তো এবার ব্যাপার হচ্ছে কি, এই যত দিনটা কমে আসে তার মানে কি, যে আমি ওয়ার্ড অফ মাউথটাকে ছড়াতে দেবো না, বা ওয়ার্ড অফ মাউথের উপর যে ডিপেন্ডেন্সিটা ছবি গ্রো করার বা তার ফেলিয়ার বা সাকসেসে, সেটাকে আমি মেরে দেবো। আমি করবো কি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওপেনিং। এবার সেইটা কিভাবে পসিবল, তাই জন্য আপনাকে কি করতে হবে, এবার ডিজিটাল চলে এলো। ডিজিটাল মানে কি, আপনি পুরো ওয়ার্ল্ডে একসাথে রিলিজ করে দিতে পারছেন, আর ফিল্ম প্রিন্টের মতো ফিজিক্যালি ক্যারি করার ব্যাপার নেই। তো ওই গল্পটা সরে গেল, ডিজিটাল চলে এলো, ডিজিটাল রেভলিউশন হলো, ডিজিটাল ক্যামেরাজ ইত্যাদি। তো এখন আপনি অ্যাট এ টাইম অনেক জায়গায় সিনেমাটা চালাতে পারছেন, এটা প্রথম। সেকেন্ড হচ্ছে আপনি মাল্টিপ্লেক্স নিয়ে এলেন। এই মাল্টিপ্লেক্সটাকে নিয়ে আসা হয়েছে এই কারণেই যে একসাথে এত ছবি চালানো যেতে পারে, একসাথে এতগুলো স্ক্রিন, সবকটা স্ক্রিনে একটাই ছবি চলছে, যাতে একসাথে অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা যেতে পারে। সিঙ্গেল স্ক্রিনে তো তা হবে না, সিঙ্গেল স্ক্রিনে আপনার দিনে 4টে শো চলবে। আর আপনি একটা মাল্টিপ্লেক্স যদি হয়, মাল্টিপল স্ক্রিন সেটা আপনার, আমি চেন্নাইতে যখন ছিলাম দেখতাম একটা হলে মাল্টিপ্লেক্সে, মানে লোকাল মাল্টিপ্লেক্স, 14টা স্ক্রিন রয়েছে। এবার 14টা স্ক্রিনেই ধরুন বিজয়ের একটা ছবি চলছে, আমি নিজে দেখেছি বিস্ট, 14টা স্ক্রিনেই বিস্ট চলছে। তো বিস্ট তো ওপেনিং নেবেই, 14টা স্ক্রিনে যদি লাগিয়ে রেখেছে, 14টা হাউসফুল দিয়ে রেখেছে, তো ও তো চলবেই, স্বাভাবিক ব্যাপার। তো যতক্ষণে বিস্ট খারাপ ছবি হয়েছে, ওয়ার্ড অফ মাউথটা বেরিয়েছে, বিস্ট তো খারাপ ছবি অ্যাকচুয়ালি, বাট সেটা যতক্ষণে ওয়ার্ড অফ মাউথটা বেরিয়েছে ততক্ষণে অলরেডি কালেকশনটা করে নিয়েছে, বুঝতে পারছি। তো এই জিনিসটাই আর কি হয়ে থাকে, মাল্টিপ্লেক্সের ফরম্যাটটাই এটা। এবার মাল্টিপ্লেক্স প্রথমে লোককে বুঝিয়ে আনলো, তো সিঙ্গেল স্ক্রিন তো অলরেডি এক্সিস্টিং, থ্রাইভিং, সব ধরনের মানুষ দেখছে। তো সেখানে মাল্টিপ্লেক্সটাকে নিয়ে এলো কিভাবে, এই কনসেপ্টটাকে, যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে সাপোর্ট করবার জন্য। আর আজকে মাল্টিপ্লেক্সে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাই সাপোর্ট পায় না। যখন মাল্টিপ্লেক্স প্রথম ইন্ডিয়াতে এসেছিল তখন কিন্তু এইটাই মানে ধাপ্পাবাজি করা হয়েছিল যে ইন্ডিপেন্ডেন্ট সিনেমাকে সাপোর্ট করবার জন্য হচ্ছে। এই জন্য একটা টাইমে পিভিআর টিভিআরে ডিরেক্টরস ফোর্টনাইট, এই সেই হ্যান ত্যান এরকম সব ইভেন্ট হতো, কিছু ইন্ডিপেন্ডেন্ট সিনেমা রিলিজ হতো, তার ফেস্টিভ্যাল হতো, সেসব এখন গল্প হয়ে গেছে, এখন আর কিচ্ছু হয় না, ঠিক আছে। প্রথম দিকে এইসব হোক্স ছিল, ঠিক আছে। এবার নিয়ে এসে এরা নিজেদের রাজত্ব ছড়িয়েছে, ঠিক আছে। সিঙ্গেল স্ক্রিন ধীরে ধীরে ইনফ্রাস্ট্রাকচারের কারণে এর কারণে ডাই ডাউন করে গেছে, ঠিক আছে। তারপরে কিছুটা ইচ্ছে করে তাদেরকে মারাও হয়েছে, সেই সব জিনিসপত্রও হয়েছে। তারপরে এখন এরাই ফুলে ফেপে বসেছে, এরা এবার শর্টস কল করছে, কাকে কত শোজ দেবো, কি দেবো, কিরকম দেবো, ওয়ার্ড অফ মাউথ গ্রো করতে দেবো না, এবং এটা একটা নেক্সাসের মতো, ঠিক আছে। এবার তো মাল্টিপ্লেক্স আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সার্টেন ইকোনমিক স্ট্রাটাকেই কেটার করে। তো তাই জন্য সব ধরনের মানুষ যে সিনেমা দেখতো সেটা এখন বন্ধ হয়ে গেছে। সার্টেন ইকোনমিক স্ট্রাটার লোকেরা এখন সিনেমা দেখতেই পায় না, বিকজ তারা ওটা অ্যাফোর্ডই করতে পারে না, ওই অত দামি টিকিট, অত দামি খাবার দাবার। তো সেই জিনিসটা আপনারা জানেন। আর মাল্টিপ্লেক্স এখন প্রাইমারি ইনকামই হয়ে গেছে যে ফুড অ্যান্ড বেভারেজেস, তাদের মেন ইনকাম টিকিট থেকে নয়। তো তারা আর কি একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করতে চায়, তারা সিনেমা দেখাতে ইন্টারেস্টেডই নয় ব্যাপারটাতে। তাই জন্য দেখবেন হাজারটা এইটা ওইটা অ্যাডভান্স ফেসিলিটি রয়েছে, ঠিক আছে। তো সেইটা নিয়ে তো আমরা ডিটেলে প্রচুরবার আলোচনা করেই ফেলেছি অলরেডি, লোকে কমেন্টেও সেটা লিখেছে, তো সেটা নিয়ে আমি ডিটেলে ঢুকছি না। বাট মাল্টিপ্লেক্সের কিন্তু জন্ম এই ধরনের জিনিসপত্র করার জন্যই আর কি, যে আমি ভাই একসাথে এত শোজ রিলিজ করে দেবো, ঠিক আছে, যতক্ষণে ওয়ার্ড অফ মাউথ বেরোবে ততক্ষণ আমি এতটা টাকা অলরেডি তুলে ফেলেছি। যদি আমার তারপরে ওয়ার্ড অফ মাউথ খারাপও হয়, যে ট্যাঙ্কটা করে তার আগে আমি এত টাকা তুলে ফেলেছি, ঠিক আছে। ওয়াইআরএফ বুঝে গেছে, এটা হচ্ছে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে এতক্ষণ যেটা বললাম। এবার হচ্ছে কি, ওয়াইআরএফ বুঝে গেছে কি, যে টাইগার 3 এর মতো ছবি ট্যাঙ্ক করেছে, আলটিমেটলি আন্ডার পারফর্ম করেছে, কিন্তু একটা সার্টেন টাকা তুলে নিয়েছে। সালমান খানের স্টারডাম, তার সাথে কি ওই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু, তার সাথে কি ওই প্রথম 3 দিনে যা কালেকশন করবার করেছে, এই করেছে। এবার ওয়ার 2-তে ওরা চাপে আছে, ঠিক আছে। তাই জন্য দেখবেন বাকি ছবিগুলোকে সব হোল্ড করে রেখেছে। অ্যালফাটা আসবে, বাকি তো ছবি আপনারা নিশ্চয়ই নিউজ পেয়েছেন যে এই যে পারফিউম ভার্সেস টাইগার ফাইগার এসব সব বন্ধ করে দিয়েছে, টাইগার ফ্র্যাঞ্চাইজ এখন হবে না। তো ওয়ার 2-তে ওরা চাইছে যে ভাই আমাকে টাকাটা তুলে নিতে হবে, কারণ ওরা দেখছে যে অডিয়েন্স কিন্তু বোর হয়ে গেছে, আপনার ক্রিটিসিজম কিন্তু শুনতে পাবে। আচ্ছা, যারা ঋত্বিকের ফ্যান আছে তারা ভাবছে ঋত্বিককে নিয়ে নেগেটিভিটি কিছু, এখানে ঋত্বিক রোশন আসছেই না পিকচারে। ঋত্বিক রোশন একজন খুব ভালো স্টার, একজন খুব ভালো অ্যাক্টর, তার স্ক্রিন প্রেজেন্স, সে তো কাজ করেছে, সে তো এইগুলোতে, এই যে ডার্টি বিজনেসটাতে তো সে ইনভলভ নয়, প্রথম কথা। আর সিনেমার যে কোয়ালিটি সেটা ডিপেন্ড করবে ডিরেক্টরের ওপরে।
আর এখানের ক্ষেত্রে স্টুডিওর উপরে, বিকজ স্টুডিও ডিরেক্টরকে চালাচ্ছে অয়ন মুখার্জির এই ধরনের ছবি বানানোর ডিরেক্টরই নয়, তাকে দিয়ে বানাচ্ছে মানে হচ্ছে কন্ট্রোলটা আমি যাদের স্টুডিওর হাতে থাকে ওয়াইআরএফ এর, তো সেই জন্যই বানাতে দিয়েছে তাকে। তো এই জন্য তাদেরকে বলা হচ্ছে, এখানে ঋত্বিক রোশন আসছি না, তার ফ্যান্সরা যে রেগে যাচ্ছে, আমি দেখছিলাম কমেন্ট অনেকে যে তুমি ওয়ার্ড 2 কে নিয়ে নেগেটিভিটি করছো বা ঋত্বিককে নিয়ে বলছো। ঋত্বিককে আমিও পছন্দ করি, আমি তো ওয়ার্ড 2 ট্রেলার বলছি, ইফ সামথিং ইজ গুড ইন দ্য ফিল্ম দ্যাট ইজ ঋত্বিক রোশন, কারণ জুনিয়র এনটিআরকেও একদম জঘন্য লাগছে, ঠিক আছে। কিন্তু আমাকে আপনি বলুন যে একটা স্টুডিও তার ছবির মধ্যে দুটো হিরো থাকা সত্ত্বেও তাদেরকে একটা বিকিনিকে বারবার হাইলাইট করে যেতে হচ্ছে প্রত্যেকটা গানে, প্রত্যেকটা টিজারে, ট্রেলারে, তার মানে বুঝতে পারছেন তাদের কাছে নিজস্ব কন্টেন্ট কতটা খারাপ। আপনি বলুন তো ওয়ার্ড 2 এর ওই বিকিনি শট বাদে কোন অ্যাকশন সিকোয়েন্সের শট ভাইরাল হয়েছে যে এই অ্যাকশনটা ভাই হেভি লাগছে, এটার একটা সিকোয়েন্স ভাইরাল হলো বা কিছু একটা মোমেন্ট ভাইরাল হলো? কিচ্ছু হয়নি, কারণ লোকে ওই ভিজুয়ালস গুলো দেখে ফেলেছে আগে থেকে। তো ওয়াইআরএফ বুঝে গেছে ভাই এটার মধ্যে নতুনত্ব কিছু আমি দিতে পারিনি, তো আমার কাছে কিচ্ছু নতুন নেই। নাও আমি কিভাবে ওই ওয়ার্ড অফ মাউথ যখন এটা ট্যাঙ্ক করবে বা কিছু জেনারেট করবে, সেইটা করার আগেই আমি যাতে ম্যাক্সিমাম টাকাটা তুলে নিতে পারি, তাই জন্য এত ওয়াইড স্প্রেড রিলিজ করো যে লোকে যখনই বুক মাই শোটা খুলবে, ওই সময় যেহেতু একটা হলিডে পিরিয়ড আছে 4-5 দিনে, যে ভাই যখনই খুলবে সে দেখতে পাবে যে ভাই সব জায়গাতে ওয়ার্ড 2ই লেগে আছে, তো সেই সঙ্গে সঙ্গে প্রথম তার মানে তার মানে তার কাছে অন্য কোনো চয়েসই নেই, তো সে ওয়ার্ড 2ই দেখতে যাবে। ওয়ার্ড 2 যখন দেখতে গেল, তারপর দেখে এসে সে যা বললো ম্যাটারই করছে না, বিকজ ততক্ষণে সে দেখে ফেলেছে অলরেডি ছবিটা এবং আমার টাকাটা উঠে গেছে। সো দিস ইজ দ্য স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম যে হলিউড থেকে এসছে, যে হলিউড দেখেন একদিনে হিউজ ভাবে রিলিজ করে দেয়, পুরো ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে দিল। এবার তারপর মার্ভেলও তাই করে, তারপরে যতক্ষণে ওয়ার্ড অফ মাউথ বেরোলো যে খারাপ ছবি, দেখবেন এত তো ডলার কামানো হয়ে গেছে, এত মিলিয়ন কামানো হয়ে গেছে, তারপর ট্যাঙ্ক করেছে, কিন্তু ততক্ষণে তো কামানোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই জিনিসটা এরা সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে, ঠিক আছে, যেটা হলিউড থেকে এসছে। বাট সিনেমা বেসিক্যালি এইভাবে, মানে যখন ইনিশিয়ালি এসছিল এইভাবে কিন্তু রিলিজও করতো না, এইভাবে তার ওয়ার্ড অফ মাউথও গ্রো করতো না, অর্গ্যানিক প্রসেসটাকে এরা কিল করছে। এটা হলিউড শুরু করেছে, বলিউড পিক আপ করেছে, আর এখন তারা করছে, ঠিক আছে। আপনি তাই জন্য দেখবেন না যে ছোট ছবি ওই জন্য হয় না, বা মিড বাজেট ছবি হলে পারফর্ম করে না, এই কারণে, বিকজ মিড বাজেট ছবি তো পাবলিসিটিতে অত খরচা করতে পারবে না, ঠিক আছে। তো তাই জন্য সে ওই ইনিশিয়াল হাইপটা তৈরি করতে পারবে না, তো তাই জন্য তার ওয়ার্ড অফ মাউথের দরকার আছে, তাকে ওই টিকতেই দেবে না, ওই স্পেসটাই দিচ্ছে না। এবং যেহেতু মাল্টিপ্লেক্স কালচারের জন্য হয়েছে, ও অতক্ষণ ওকে হোল্ড করে রাখবে না, ওকে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে, তো দুদিনের মধ্যে ওর শো নামিয়ে দিচ্ছে। তাই জন্য কোনো মিড বাজেট ছবি, লো বাজেট ছবি কোনো দেখবেন বড় হিট হচ্ছে না, সাকসেসফুল সারপ্রাইজ হিট যাকে বলে, সেই ধরনের ছবি হচ্ছে না, বলিউডে হচ্ছে না। তো সেই জিনিসটা আর কি আরো যত দিন যাবেন দেখবেন ওই ধরনের ছবি হওয়াই বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকমই আর কি হবে। তো এটাই হচ্ছে বেসিক্যালি স্ট্র্যাটেজিটা যেটা ওয়াইআরএফ আর কি এখানে অ্যাপ্লাই করছে, যেটা অরিজিনটা কোথা থেকে সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। আপনাদের এই পুরো বিষয়টাকে নিয়ে কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।